সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের জনপ্রিয় সাপ্তাহিক আয়োজন প্রবাসী মুখ অনুষ্ঠানে। সাথে আছি আমি ইমরুল কায়েস। আজ প্রবাসী মুখের 738তম পর্ব প্রচার হচ্ছে। প্রিয় দর্শক, আজ আলোচনার জন্য দুজন অতিথি আমাদের সাথে আছেন। তাদেরকে আমি আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমার বাম পাশে রয়েছেন আলামিন নয়ন, অভিবাসন বিশেষজ্ঞ, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং তার বামে রয়েছেন কম্বোডিয়া ফেরত ভুক্তভোগী শফিকুল ইসলাম হৃদয়, আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব স্ক্যাম নিয়ে, অর্থাৎ অনলাইনে যে ধরনের জুয়া বা প্রতারণা হয় সেই প্রতারণাগুলোর শিকার বা ভুক্তভোগী যে বাংলাদেশিরা হয়ে থাকেন, বিশেষ করে কম্বোডিয়া, ভিয়েতনাম, লাওস সহ বিভিন্ন দেশে যে ভুক্তভোগীরা রয়েছেন বা বাংলাদেশ থেকে প্রতারণার শিকার হয়ে তারা সেখানে যান, তাদের বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। এই কারণে আজকে আমরা একজন ভুক্তভোগীকে আমন্ত্রণ জানিয়েছি এই স্টুডিওতে। আশা করি শেষ পর্যন্ত থাকবেন। আমরা শফিকুল ইসলাম হৃদয়, আপনার কাছে জানতে চাইব যে আপনি আসলে কী ধরনের প্রতারণার শিকার হয়েছেন এবং কিভাবে গেলেন, সেই বিষয়গুলো যদি একটু আমাদেরকে বলেন। আমি দর্শক, বিগত বছর 2025 সালের নভেম্বরের 26 তারিখ বাংলাদেশ ত্যাগ করি কম্বোডিয়ার উদ্দেশ্যে। তো আমাকে বলা হয়েছিল কম্পিউটার অপারেটরের কাজ, অনলাইনে কম্পিউটার অপারেটরের কাজ হবে, এখানে হচ্ছে বারে ক্যাসিনোতে। তো বলা হয়েছিল যে আপনি শুধু ডাটা এন্ট্রি করবেন, কম্পিউটার অপারেটর। তো সেখানে যাওয়ার পরে আমি স্ক্যামে পড়ে যাই। ওখান থেকে আমাকে বিক্রি করে দেয় 3 হাত বদল হয়ে যায়। আমার নিজের অজান্তেই 3 হাত বদল হয়ে যায়, আমাকে স্ক্যাম সেন্টারে বিক্রি করে দেয়। সেখানে কম্পিউটারে কোনো ছোঁয়াও ছিল না, কলিং ডিপার্টমেন্ট ছিল, প্রতারণা করা হতো। অর্থাৎ মোবাইলে কল করে বিভিন্ন মানুষের সাথে কথা বলতে। টার্গেট করা ছিল আপনার কি বলে, আমেরিকা এবং ইন্ডিয়ার লোকজনকে, আমেরিকাকে বেশি টার্গেট করা হতো। আচ্ছা, তো কি করতেন? আমরা কল করতাম, বিভিন্ন মানুষকে কল করতাম, তারা নাম্বার সংগ্রহ করে দিত। আচ্ছা, তারাই নাম্বার কল লিস্ট দিয়ে দিত আমাদের। তো জনপ্রতি আপনার 500 করে নাম্বার দিত, প্রতি 500 জনকেই আমার কল দিতে হতো, তাদের সাথে কনভিন্স করে কথা বলতে হতো। আমরা যেহেতু ইন্ডিয়াকে টার্গেট করতাম, তো ইন্ডিয়াতে আপনার রেশন কার্ড সেটার নাম্বারটা কালেক্ট করতে হতো। আধার কার্ড নাম্বারটা কালেক্ট করতে হতো। আধার কার্ড নাম্বার আমার সীমাবদ্ধ ছিল আধার কার্ড পর্যন্ত। তারপরে নাম্বারটা কালেক্ট করে দিতে পারলে আপনার কাজ শেষ? হ্যাঁ, আমার কাজ শেষ। আচ্ছা, এটার আসলে 4টা ধাপ আছে। একটা রুমের ভিতরেই আমার সেকেন্ড ধাপ আবার চলে যায় হচ্ছে সে আধার কার্ডটাকে ভেরিফিকেশন করবে। এটা সেকেন্ড লাইনের কাজ, 4টা লাইন। এটা হচ্ছে 4টা লাইনের কাজ। আধার কার্ডটা ভেরিফিকেশন করবে, ভেরিফিকেশন করার পরে এই রুমের ভিতরেই আপনার থানা আছে, সেই থানাতে আবার ট্রান্সফার করে। অর্থাৎ মেকি থানা, আপনি যে রুমে কাজ করতেন এই রুমের ভিতরে সব। হ্যাঁ, এই থানাতে নেওয়ার পরে থানা হচ্ছে 3য় লাইন। 4র্থ লাইন হচ্ছে থানা থেকে তাকে ফোন করা হতো আবার। হ্যাঁ, আমরা কলটা ট্রান্সফার করে দিতাম। আচ্ছা, এখান থেকে শুধু ট্রান্সফার চলতো। সে যখন কনভিন্স হয়ে আসতো তখন শুধু কলটা ট্রান্সফার হয়ে যেত, ট্রান্সফার করে থানা পর্যন্ত আসতো। থানা আবার ট্রান্সফার করতো ব্যাংক, এই রুমের ভিতরেই, একই রুমের ভিতরে এই ব্যাংক যখন ব্যাংক পর্যন্ত আসবে, ব্যাংক পর্যন্ত আসার পরে তার সব কিছু ডিটেল হ্যাক হয়ে যায়। হ্যাক হয়ে গেলে তার ব্যাংক অ্যাকাউন্টে যত টাকা পয়সা আছে সব নিয়ে নেয়। হ্যাঁ, আচ্ছা, ফাইন। আপনি প্রতারণার শিকারটা হলেন কীভাবে, সেইটা যদি একটু বলেন। অর্থাৎ আপনাকে প্রথম কি এসে যোগাযোগ করলে, কি বললো? আচ্ছা, আমার বাংলাদেশি যে দালাল আছে, ওর নাম হচ্ছে মাসুদ মিয়া। তো ও আমাকে বলেছিল যে ভাই কম্বোডিয়া কাজের অফার আছে ভালো। বাড়ি কোথায়? ওর হচ্ছে কিশোরগঞ্জ। আর আপনার? আমি হচ্ছে মিরপুরের। তো আমার সাথে ফেসবুকে অনেকদিন ধরেই পরিচয়, ওনার সাথে ফেসবুকে অনেকদিন ধরেই পরিচয়। তো এরকম লোক নিত। তো আমাকে একদিন অফার করলো যে ভাই ভালো অফার আছে, বেতন ও স্যালারিও ভালো, প্রায় $800 থেকে $1000 বেতন। শুধু কম্পিউটারে কাজ করবেন, ডাটা এন্ট্রি করবেন, কে আসছে কে যাচ্ছে সেটা শুধু এন্ট্রি করে রাখবেন, এতটুকুই কাজ আপনার, 8 ঘন্টা ডিউটি হবে। আচ্ছা, দেশের নাম ওই সময় বলছিল? হ্যাঁ। তো কম্বোডিয়া তখন এত মানুষ আর কি জানে না যে কম্বোডিয়া আসলে কি হয়। তো আমিও এগ্রি হলাম, তার সাথে দেখা হলো, কথা হলো, তার অফিসে গেলাম, যাওয়ার পরে টাকা পয়সা জমা দিলাম। অফিস বলতে কি ওই যিনি দালাল যে ছিল তার অফিস নাকি এজেন্সির অফিস? তার অফিস। আচ্ছা, তার অফিস ছিল কাব্য সুপার মার্কেটে 10 তলায়। তো সেখানে গেলাম, সেখানে আমি কিছু টাকা পয়সা জমা দিই আর বাকি টাকা লেনদেন করে হচ্ছে ব্যাংকে। তো আমার বিএমএটির যখন সময় হলো, আমি ট্রেনিং করলাম, বিএমএটিতে ট্রেনিং করলাম। বিএমএটির কাগজ আসে না, ছাড়পত্র আসে না আমার। আপনি ট্রেনিং করলেন কিসের ভিত্তি, কী কাগজপত্র দেখাতে হয় না কিছু যে আপনাকে তারা ট্রেনিং নেবে? বা না, আমার ভিসার কাগজের উপরে
ভিসার কাগজ? হ্যাঁ, আমার ভিসা করে দিয়েছে, ই ভিসা ছিল। আচ্ছা। আমার ভিসাটা ছিল ই ভিসা, ভিসাটা করে দিয়েছে। তো এই ভিসার কাগজ দিয়ে আমি ট্রেনিং করেছি 3 দিন, এই আপনার প্রবাসী কল্যাণ ভবনেই এখানে করেছি। তো এখান থেকে তারা বলেছিল যে 1 সপ্তাহ পরে আমার একটা সার্টিফিকেট আসবে বা কাগজ আসবে, কিন্তু এটা আমি পাইনি। যখন আমি পাইনি তখন আমি তাকে জানালাম, মাসুদ মিয়াকে জানালাম যে আমার কাগজ কেন আসছে না। তো বলতেছে ভাই একটু সময় লাগবে। সময় লাগবে বলে প্রায় 10-12 দিন ওভার করার পরে সে বলতেছে যে সার্টিফিকেট কাগজ আসবে না, তো আমার বিএমইটির কাজ হয়ে যাচ্ছে। তা আমি যতটুকু পরে শুনতে পেরেছি, নূরতাজ ওভারসিস তাকে দিয়ে তাকে 60,000 টাকা, নূরতাজ ওভারসিস তাকে 60,000 টাকা দিয়ে আমার বিএমইটিটা পাসপোর্টে লাগায়, সিল মারে। তো এখান থেকে আমাকে ফ্লাইট একবার দেওয়া হয়েছিল আপনার 10 তারিখ অক্টোবরের 10 তারিখ। সেই ফ্লাইট ক্যান্সেল করে আমাকে আবার দেওয়া হলো 26 তারিখ। আচ্ছা। তখন মানে বডি কন্ট্যাক্ট নিতে চেয়েছিল। বডি কন্ট্যাক্টটা একটু বোঝায় বলেন। বডি কন্ট্যাক্ট বলতে যে এয়ারপোর্টে ওনাদের লোক থাকবে, আমাকে ইমিগ্রেশন পার করে প্লেন পর্যন্ত উঠায় দিবে, এটা হচ্ছে বডি কন্ট্যাক্ট। আপনার তখন মনে হয়নি যে এই যে বডি কন্ট্যাক্টে আমি বলেছি যে আমি বডি কন্ট্যাক্টে যাব না, আমাকে প্রপার কাগজপত্র দিবেন, আমার বিএমইটি সিল থাকবে, বিএমইটি কাগজ দিবেন, আমি যাব। এই জন্য আমার টিকিটটা ক্যান্সেল হয়েছে। তারপরে গেলেন কেন যে বডি? না, তারপরে গেলাম হচ্ছে আমাকে তো তখন প্রপার দিয়ে দিয়েছে বিএমইটি সিল সহ। আমাকে যখন পাসপোর্টটা ফেরত দেয় যে এটা আপনার বিএমইটির, কোনো সমস্যা হবে না। আচ্ছা। তো ওইখানে এয়ারপোর্টে যাওয়ার পর আমার ইমিগ্রেশন আটকানোর পরে বলতেছে যে আপনার ইমিগ্রেশন পরে হবে। কোন ইমিগ্রেশন? বাংলাদেশ এয়ারপোর্টে। তো আমি আবার আমার দালালকে ফোন দিলাম, তাকে বললাম যে আমাকে তো ইমিগ্রেশন করতে দিচ্ছে না। তো সে বললো ঠিক আছে একটু দাঁড়ান, আমি লোক পাঠাচ্ছি। ইমিগ্রেশনের এখানে একজন ভদ্রলোক ছিল, তো উনি খুব সম্ভবত ভিতরে না হলে তো সম্ভব না। তো উনি আমার কাছে আসলো, আমি 5 নম্বর কাউন্টারে ছিলাম। 5 নম্বর কাউন্টারে এসে নামটা কি মনে আছে? হ্যাঁ, নামটা মনে নেই আমার, নামটা মনে নেই। উনি আসলো, উনি এসে ইমিগ্রেশনের লোককে বললো যে উনি আমার লোক, একটু ইমিগ্রেশনটা ছেড়ে দেন। তো আমার ইমিগ্রেশনটা করে দিল, এবং কাউন্টার 5-এর যে ভদ্রলোক ছিল উনি আমার বিএমইটিটা চেক করার জন্য আরেকটা ডেস্কে পাঠালো। ওখানে একজন ভদ্র মহিলা ছিলেন, উনি আমার পাসপোর্টটা নেওয়ার পরে আবার পাসপোর্টটা দিয়ে বললো যে আপনি চলে যান। তো উনি আবার সিল মেরে, এই দেশের যে সিল আছে সেই সিল মেরে আমাকে ছেড়ে দিল। এখন আমি খুব সুন্দরভাবে এখান থেকে চলে আসলাম। থাইল্যান্ডেও আমার সমস্যা হলো, ব্যাংককে আমার ট্রানজিট ছিল, ওখানে আমার সমস্যা হয়নি, কিন্তু কম্বোডিয়ার এয়ারপোর্টে আবার সমস্যা হয়েছে। আচ্ছা। ওখানে আসার পরে আবার ইমিগ্রেশন আটকালো, ওরা আবার ইংরেজি পারে না। ইমিগ্রেশনের যারা আছে তারা আবার ইংরেজি বোঝে না, খামেন যে ভাষায় স্থানীয় ভাষা যেটা, সেটা ওরা বলে। তো আমাকে পাসপোর্টটা আটকালো। তো আমি আবার ওই দেশের যে দালাল আছে, আমার এই বাংলাদেশের দালাল আরেক দালালের কাছে পাঠালো, ওই দেশে থাকে, কম্বোডিয়াতে থাকে। অর্থাৎ আপনাকে বলে দিচ্ছে যে কম্বোডিয়া নামার পরে ওনার সাথে যোগাযোগ। ওকে। তো আমি ওনার সাথে যোগাযোগ করলাম যে ভাই আমার পাসপোর্টটা তো নিয়ে নিছে, আমাকে তো ইমিগ্রেশন করতে দিচ্ছে না। তো আমাকে বললো যে একটু ওয়েট করেন, দিয়ে দিবে এখনই। তো 15-20 মিনিট হয়ে গেল, দিচ্ছে না। আমি আবার ফোন দিলাম। ফোন দেওয়ার পরে আমি দেখলাম যে ইমিগ্রেশনে যে আমাকে আটকালো, আমার পাসপোর্টটা তার হাতে ছিল, সে বারবার ফোন করতেছিল, এবং একটা মেসেজ আসলো, মেসেজের আমি পেলাম, আওয়াজটা পেলাম, এবং ফোনে কথা বললো। তারপরে আমার পাসপোর্টের সাথে আমার ট্রেনিংয়ের সার্টিফিকেট ছিল, আমার ভোটার আইডি কার্ডের ফটোকপি ছিল, এবং আপনার ভিসা কপি ছিল, এগুলো সব ছিঁড়ে ফেললো। আচ্ছা। ছিঁড়ে উনি রেখে দিল, শুধু পাসপোর্টটা বললো যে ইমিগ্রেশন কাউন্টারে যান। কাউন্টারে আসলাম, উনি আবার একটা টিক মার্ক দিয়ে দিছে টি। আমি এখান থেকে ভিসা নিয়ে গেলাম ওখান থেকে তারা আমার বানায় দিল ট্যুরিস্ট ভিসা। আচ্ছা। আমাকে ট্যুরিস্ট ভিসা দিয়ে দিল। ট্যুরিস্ট ভিসা দিয়ে বের হইলাম। বের হওয়ার পরে ওখানে যে দালাল ছিল তার নাম হচ্ছে মোস্তফা মুকুল। হ্যাঁ, মোস্তফা মুকুল। উনি তার সহযোগী পাঠালো আরিফ নামের একজনকে। তার নাম্বারটা আমাকে দেওয়া হলো যে আপনি ওর সাথে যোগাযোগ করেন, উনি এয়ারপোর্টে আছে। তা আমি তার সাথে যোগাযোগ করলাম, এয়ারপোর্ট বের হলাম। বের হওয়ার পরে সে আমাকে বলতেছে যে আপনার কাছে যে $800 আছে, সেটা আমাকে দেন। সেটা আমি দিলাম। আমার ওই দেশে আবার বডি কন্ট্যাক্ট। $800 আপনি দেশ থেকে নিয়ে গেছিলেন? সেটা $800 আপনাকে আগেই বলে দেওয়া হয়েছে ওখানে $800 দিতে হবে। তখন আপনার প্রশ্ন জাগেনি যে আমাকে আবার $800 নতুন? $800 আমি যেই বাজেটটা দিয়ে গেছিলাম,
আমি কি 4.5 লাখ টাকা খরচ করে গেছি, এই বাজেটের ভিতরেই ছিল। ও আচ্ছা, আগেই বলে দিয়েছে এত টাকা লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা ওই দেশে বডি কন্ট্রাক্ট ছিল, বডি কন্ট্রাক্ট। মানে এই এজেন্সি এখান থেকে যারা পাঠাচ্ছে ওরা ওই দেশে যেই হ্যাঁ, করছে। এটা আবার আরেকটা জিনিস কি, এই আপনার $800 এয়ারপোর্টের ভিতরে যারা আছে তারা দেখতে চায়। আপনি যখন ইমিগ্রেশন শেষ করবেন না, একজন ভদ্রমহিলা আছে, উনি জিজ্ঞেস করে যে কত কত ডলার আছে, এই ডলারগুলো দেখাতে হয়। কোন দেশে? ওই কম্বোডিয়াতে। কম্বোডিয়াতে। অর্থাৎ একটা চক্র বোধহয় জড়িত আছে। যে কার কত ডলার আছে, কত ওই ডলারগুলো দেখাতে হয়। আচ্ছা, বাকি গল্প আমরা আপনার কাছে শুনবো, যে কম্বোডিয়া এয়ারপোর্ট পর্যন্ত শুনলাম, তারপরে কোথায় গেলেন কীভাবে সেটা আমরা শুনবো। আমরা আলামিন নয়ন, আপনি তো শুনলেন, এবং এখানে সে বলছে বডি কন্ট্রাক্টের কথা বলছে। আমাদের ইমিগ্রেশন একবার তার তারিখ ছিল ফ্লাইটে, সেটা চেঞ্জ করে অন্যদিন করা হলো এবং সেখানে আটকানো হলো। তারপরে বিশেষ একজন লোক এসে তাকে বললো যে আমার লোক, এবং পার করে দিল। কি বলবেন? দেখেন, হৃদয়ের যে গল্পটা শুনলাম, তার সাথে যে মানে অন্যায় অত্যাচারটা হয়েছে বা তার সাথে যে প্রতারণার কৌশলগুলো নেওয়া হয়েছে, সেটা খুবই দুঃখজনক। এবং শুধু হৃদয় না, এখন আমরা এই ধরনের গল্পগুলাই কিন্তু আমরা জানতে পারছি ভিকটিমদের কাছ থেকে, যারা ফিরে আসে, যারা ওখানে বিপদগ্রস্ত আছে তাদের। এখন যদি বলি যে হৃদয় যে গল্প মানে ঘটনাটা তার বিশ্লেষণ করলো বা বললো, সেখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে জনশক্তি কর্মসংস্থান ব্যুরোর ছাড়পত্র নিয়েই সে গিয়েছিল। এখন আমার প্রশ্ন হচ্ছে, উনি তার ইতে যে বলেছে যে উনি এখান থেকে এমপ্লয়মেন্ট ভিসা নিয়ে গেছে, কিন্তু সেটা কম্বোডিয়া এয়ারপোর্টে গিয়ে সেটা হচ্ছে ট্যুরিস্ট ভিসা হয়ে গেছে। তো আমার জনশক্তি কর্মসংস্থান ব্যুরো যখন ছাড়পত্র দিল, তার কোম্পানি কি, কোথায় যাচ্ছে, কাজের কি ব্যবস্থা, ডিটেলটা কিন্তু থাকার কথা, এবং তারা এটা মানে অনুসন্ধান করেই একজন কর্মীকে ছাড়পত্র দেওয়ার কথা। তো এই ধরনের যদি হৃদয়ের সাথে ঘটনা ঘটে থাকে, তাহলে আপনাকে বলি, আমরা কম্বোডিয়া অবৈধভাবে ট্যুরিস্টে কতজন গেছে এটার পরিসংখ্যান হয়তো বা আমার রাষ্ট্রের কাছে নাই, আমার মন্ত্রণালয়ের কাছে নাই, কারো কাছে নাই। বাট যেটা বিএমইটি জনশক্তি কর্মসংস্থান ব্যুরো ছাড়পত্র নিয়ে গেছে, সেই পরিসংখ্যানটা কিন্তু আছে। কত? সেই পরিসংখ্যানটা কিন্তু কম না। 2025 সালে আপনার কম্বোডিয়া দিয়ে শুধু গেছে 14,377 জন কম্বোডিয়া গমন করেছে বিএমইটি ছাড়পত্র নিয়ে। এখন প্রশ্ন হচ্ছে, কম্বোডিয়াতে তো আমাদের বাংলাদেশ দূতাবাস নাই, কনসুলেট নাই, তাহলে সেখানে এই হৃদয়ের মতো মানুষগুলা গিয়ে যাদের শেষ সম্বলটুকু বিক্রি করি একটা স্বপ্ন নিয়ে যাচ্ছে, হৃদয়ের মতো আর কতজনের ভাগ্যে এটা ঘটেছে, এই তথ্য কিন্তু আমরা বলতে পারবো না, যেহেতু আমাদের দূতাবাস সেখানে নাই। দেখেন, এই যে কম্বোডিয়া, আপনি এই যে স্ক্যামের যে ঘটনাটা বলেছে, সেই স্ক্যামে যে হচ্ছে যে তাকে বাধ্য করা হয়েছিল, এই স্ক্যাম সেন্টারটা কিভাবে চলছে দেখেন। মানে এটা মানে নো ইনভেস্টমেন্টে খুবই প্রফিটেবল বিজনেস তৈরি করেছে আমাদের যারা পাঠাচ্ছে বা ওখানে যারা স্ক্যাম পরিচালনা করছে তারা। এরা হচ্ছে এখান থেকে পাঠিয়ে তো একটা তো মানে প্রফিট করছেই, যেমন তাকে পাঠিয়েছিল 4.5 লাখ টাকা, সেখানে প্রফিট আছে। আবার ওই দেশে নিয়ে যাওয়ার পরে স্ক্যাম সেন্টারে বিক্রি করে দিলে ওখান থেকে আবার 2 থেকে 3 লাখ টাকা কিন্তু আবার পায়। আচ্ছা, তাহলে দেখেন দুই দিক থেকে কিন্তু হচ্ছে। আর ওই দেশে স্ক্যাম সেন্টারগুলো চালাচ্ছে কিন্তু চাইনিজরা। তো ওরা আবার কি করছে, হৃদয় ভিকটিম বা হৃদয়ের মতো আরও যারা ভিকটিম আছে, উনি কিন্তু ভিকটিম। আবার ভিকটিম কি করছে, বাধ্য হয়ে আরেকজনকে ভিকটিম বানাচ্ছে। আচ্ছা, মানে বাধ্য করা হচ্ছে ভিকটিম বানাতে বাধ্য করা হচ্ছে। এই গল্প শুনবো, তার আগে আমি যেটা প্রশ্ন করলাম যে ইমিগ্রেশন ছেড়ে দিলে বিশেষ একজন লোক এসে, মানে এটা আসলে কিভাবে, এটা কি একটা চক্র? দেখেন, ইমিগ্রেশনে আমরা এই অভিযোগটা দীর্ঘ সময় ধরেই আসে, যেটা ইমিগ্রেশনের বা এয়ারপোর্টের একটা ভাষায় বা এজেন্সিদের ভাষায় বলে বডি কন্ট্রাক্ট। মানে একটা মানুষের একটা বডি, তার কন্ট্রাক্ট থাকবে, উনি এয়ারপোর্টটা নির্বিঘ্নে পার হয়ে যাবে, তাকে কোনো প্রশ্ন করা হবে না, তার কোনো সমস্যা হবে না, সেটা যেই ভিসাই থাক না কেন, যেইভাবেই থাক না কেন, এটাকে বলছে বডি কন্ট্রাক্ট। হৃদয় যেটা বললো যে তাকে একজন প্রথমে ইমিগ্রেশন আটকিয়েছে, তারপরে আরেকজন হচ্ছে এসেই করছে। এবং এটা শুধু হৃদয়ের ক্ষেত্রে না, আমরা এই ধরনের ঘটনা কিন্তু আরও দেখতেছি এবং প্রতিনিয়ত হচ্ছে। মনে হচ্ছে কেউ দেখার এখানে কেউ নাই,
তো এইটা অবশ্যই আমি বলবো যে আপনাদের এই প্রচারণার ফলে হয়তো বা নীতি নির্ধারক যারা আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, আমাদের মানে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আছে, তারা সবাই এয়ারপোর্টের এই সিস্টেমটাকে একটু নজরদারিতে রাখা উচিত। যে বডি কন্ট্যাক্ট, আমি শুধু হৃদয়ের গল্প শুনি নাই, আমি মানে এই ধরনের ঘটনা শত শত ভুক্তভোগীদের কাছ থেকে শুনেছি যে তারা এয়ারপোর্টে যে প্রথমে বোর্ডিং করার পরে ইমিগ্রেশনে গেলে প্রথমে আটকানো হয়, এরপরে তারা কিন্তু আবার ফোন করে কাকে, ওই যিনি পাঠাচ্ছে সাপ্লায়ারকে বা এজেন্সিকে, ওনারা তখন বলে, সবার ক্ষেত্রে বলে তোমরা ওয়েট করো, তোমাদের কাছে যাবে। প্রত্যেকে যে একজন ব্যক্তি চলে আসে, আসার পরে উনি তখন সেটা ম্যানেজ করে চলে যায়, অথবা কেউ যদি না থাকে। কিন্তু এটা তো আইডেন্টিফাই করা খুবই সুবিধা, কারণ পুরো এয়ারপোর্টই তো সিসি ক্যামেরার মধ্যে থাকে, এবং কে আসলো, বিশেষ ওই ভিকটিমকে অত তারিখে গেলেন, কে আসলো তাকে, এবং পরে তাকে বললো যে সে আমার লোক, এগুলোকে আইডেন্টিফাই করা এটি চাইলে কিন্তু আইডেন্টিফাই করা যায়। আপনি দেখেন যে কিন্তু আবার ভিকটিম ফিরে আসার পরে যখন অভিযোগটা হচ্ছে, তখন ওই সময়টাও আমি জানি না তাদের হচ্ছে যে ক্যামেরাতে ব্যাকআপ আছে কি না, কিন্তু বাট যদি এটা থাকে বা করা উচিত, কারণ এই যে ঘটনাটা এটা কিন্তু একদিনের জন্য হচ্ছে না, দীর্ঘ সময় ধরে হচ্ছে। এবং আমি দেখেছি শুধু কম্বোডিয়া না, লাওস, ভিয়েতনাম বা ঝুঁকিপূর্ণ দেশগুলো, থাইল্যান্ড, মিয়ানমার যেগুলো যাচ্ছে, সবগুলারই কিন্তু এই ধরনের বডি কন্ট্যাক্টগুলা বেশিরভাগ হচ্ছে এবং আটকাচ্ছে, একটা পর্যায়ে তাদেরকে ছেড়েও দেওয়া হচ্ছে। আমরা আসবো। প্রিয় দর্শক, অনুষ্ঠানে আমরা এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন, শিগগির ফিরে আসছি। প্রিয় দর্শক, বিরতির পর আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি প্রবাসীমুখ অনুষ্ঠানে। আমাদের সাথে দুজন অতিথি রয়েছেন এবং আজকে আমরা কথা বলছি স্ক্যাম নিয়ে, অর্থাৎ অনলাইনে যে ধরনের প্রতারণার শিকার হতে হয় এবং তার যে ভুক্তভোগী হন, যারা বিশেষ করে অভিবাসী কর্মী হতে চান, তাদেরকে নিয়ে গিয়ে অনলাইনে তাদেরকে ভিকটিম বানানো হয়, তাদেরকে বাধ্য করা হয় বিভিন্ন জায়গায় বন্দি রেখে, বিশেষ করে লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া এই সমস্ত দেশে তাদেরকে বন্দি করে রেখে অনলাইনে এই সমস্ত প্রতারণা করা হয়। তারই একজন ভুক্তভোগী আমাদের সাথে রয়েছেন শফিকুল ইসলাম বৃদ্ধ। শফিকুল ইসলাম বৃদ্ধ, আপনার কাছে বাকি গল্প শুনতে চাই, অর্থাৎ কম্বোডিয়া এয়ারপোর্ট থেকে আপনি যে গেলেন এবং সেখানে গিয়ে কী ধরনের পরিস্থিতির সম্মুখীন হলেন। কম্বোডিয়া এয়ারপোর্টে তারা আমাকে ছাড়িয়ে নেওয়ার পরে আমার কাছে যে $800 ছিল তারা নিয়ে এয়ারপোর্টের ভিতর থেকেই বুথের ভিতরে তারা টাকাটা জমা দিয়ে দিল। এখন কাকে দিয়েছে সেটা জানতে পারিনি। তো ওখান থেকে আমাকে অটোতে করে নিয়ে যায় তাদের ডেরা বা আস্থানা যাই বলেন, বা তাদের বাসা, সেখানে নিয়ে যায়। সেখানে আমার পৌঁছতে প্রায় রাত 1 বা 12:30 মেবি বেজে গেছে। তো নেওয়ার পরে আমাকে হালকা নাস্তা দিল, খেলাম। আমাকে বললো যে আপনার ট্রেন হবে, ইন্টারভিউ আছে ওখানে, আবার ইন্টারভিউ ছাড়া লোক নিতে হয় না, নেয় না আর কি। বললো যে ইন্টারভিউ আছে, ইন্টারভিউটা দিতে হবে। তো প্রায় 1টা বেজে গেছে, ইন্টারভিউ হয় না। তো আমার সাথে আরেকটা বাঙালি ছেলে ছিল, ওর নাম হচ্ছে ইশতিয়াক রাব্বি। তো হঠাৎ করে রাতে 1:30টার দিকে গাড়ি চলে আসছে। গাড়ি আসার পরে আমাদের বলতেছে যে আপনারা ব্যাগটা গুছায় নেন, আপনাদের কোম্পানিতে চলে যেতে হবে। তো ইশতিয়াক রাব্বি খুব সম্ভবত আগে ইন্টারভিউ দিয়েছিল, কিন্তু আমার ইন্টারভিউটা হয়নি। তো আমরা দুইজনেই রওনা করলাম, আমাদের দুইজনকে দিয়ে দিল, গাড়িতে উঠিয়ে দিল। তো গাড়ির ড্রাইভারকে আমরা জিজ্ঞেস করতেছিলাম যে আমরা কোথায় যাচ্ছি, সেও জানে না। সে যখন লোকেশনটা অন করলো, তখন আমরা দেখলাম প্রায় 8.5 ঘন্টা, প্রাইভেট কারে প্রায় 8.5 ঘন্টা ডিস্টেন্স। তখন আমরা বুঝতে পারলাম যে আমরা খুব সম্ভবত গ্রামের সাইডে চলে যাচ্ছি। তো সকাল 8টা বেজে গেছে আমাদের পৌঁছতে। 8টা বেজার পরে একটা চাইনিজ, ও যখন বুঝলেন তখন কি বলেনি যে আমাদেরকে কোথায় নেওয়া হচ্ছে? না, বলেই তো দিয়েছে আমাদের কোম্পানিতে দিয়ে দিচ্ছে। আচ্ছা, কোম্পানি কোন কোম্পানিতে দিচ্ছে সেটা বলেনি, শুধু বলছে যে আপনার কোম্পানিতে চলে যান, এখানে থেকে তো লাভ নেই যেহেতু কাজ করতে আসছেন। তো সকাল 8:30 বেজে গেছে। এটা 27 তারিখের ঘটনা, 26 তারিখে আমি উঠি, 27 তারিখের ঘটনা। সকাল 8:30 একটা চাইনিজ, যে কোম্পানিতে গেলাম ওই কোম্পানি থেকে একটা চাইনিজ আসলো। আসার পরে আমাদের রিসিভ করার পরে আসলে বিষয়টা হচ্ছে কি, জেলখানার মতো নির্দিষ্ট একটা এরিয়া আছে, এরিয়ার ভিতরে আপনার 3টা বিল্ডিং, এই বিল্ডিংয়ের ভিতরে সব কাজ হয়। আমরা তখনও বুঝতে পারি নাই যে আমরা এটার ভিতরে একবার ঢুকে গেলে এখান থেকে আর বের হতে পারবো না। আচ্ছা, মানে ওই ভবনের ভিতর, ওই ভবন থেকে আর বেরোনোর সুযোগ নেই, আমরা এটা বুঝতে পারিনি, তা আমাদের বলাও হয়নি। ভবনের ভিতর ঢুকলেন, তারপরে? হ্যাঁ, ঢোকার পরে আমাদের সেন্টারে নিয়ে গেল। আমরা এটা 6তলা একটা বিল্ডিং ছিল, পাশাপাশি 3টা বিল্ডিং 6তলা করে। তো আমরা 1 নম্বর বিল্ডিংয়ে ছিলাম। ওই
3 তলায় নিয়ে গেল আমাদের, থাকার জন্য রুম দিল, আর সাথে সাথে আবার আমাদের 6 তলায় নিয়ে গেল। আমরা কোথায় কাজ করব সেখানে নিয়ে গেলো। এখানে যাওয়ার পরে দেখি যে এখানে তো আমি যেই কাজে আসছি আসলে সেই কাজ নাই। তখনই আমি আমার সাথে যে বাঙালি ছেলেটা ছিল রাব্বি, ওকে বললাম যে ভাই এটা কোথায় আসলাম, আমাদের তো এই কাজ দেওয়ার কথা ছিল না। তো এখানে ম্যানেজমেন্টের দায়িত্বে ছিল পাকিস্তান, মালিক ছিল চায়না, ম্যানেজ করতো পাকিস্তান, পাকিস্তানি সব কিছু দেখাশোনা করতো। আচ্ছা, তো আমাদের পাকিস্তানের হাতে তুলে দিল। তুলে দেওয়ার পরে আমাদের বলতেছে যে এখানে কলিং ডিপার্টমেন্টে কাজ করতে হবে। কাজ কি? স্ক্যাম। স্ক্যাম। স্ক্যাম স্ক্যাম কী ধরনের স্ক্যাম? বলতেছে এখানে কল করতে হবে, কল করে ওদের ব্যাংক ডিটেল পর্যন্ত নিয়ে ওদের টাকা পয়সা নিতে হবে। তো আমি এখন ওদের বললাম যে আমি তো এই কাজ পারি না, আর এই কাজের জন্য আমি আসিনি এখানে, আমাকে বলা হয়েছিল কম্পিউটার অপারেটরের কাজ। তারা তৎক্ষণাৎ আমাদের 2 জনকে একটা সিগনেচার নিল, যেটা চায়না ভাষায় লেখা ছিল তাদের ডকুমেন্ট। তো আমাদের বললো এখানে সিগনেচার দেন। আমরা আসলে পড়ার সুযোগও পাইনি, ওখানে ঢোকার সাথে সাথে আমাদের মোবাইলগুলো নিয়ে নেয়। তো আমরা সিগনেচার দিলাম। সিগনেচার দেওয়ার পরে আমাদের একটা স্ক্রিপ্ট দিল, ইংলিশ লেখা আর একটা হিন্দি লেখা স্ক্রিপ্ট দিল। বললো তো এই স্ক্রিপ্টগুলো একটু পড়েন। তো আমরা বললাম যে আমরা তো অনেক দূর থেকে আসছি, একটু রেস্টের দরকার, তো কালকে থেকে এটা করব, আমাদের একটু রেস্টের সুযোগ করে দেন। তো আমরা 2 জন বের হয়ে আসলাম। বের হয়ে এসে রুম থেকে বের হয়ে আসলাম। ওই রুম থেকে বের হয়ে এসে নিচে আসলাম। এখন ওই বিল্ডিং আমাদের মানে ওয়াইফাই লাইন দেয়নি, আমাদের দিবে না এখন, আচ্ছা, ওয়াইফাই দিবে না। তো আমরা 2 জন বুদ্ধি করে করলাম কি, গেটের কাছে চলে আসলাম, মেন গেটে, যে গেট দিয়ে আমরা প্রবেশ করলাম সেই গেটের কাছে চলে আসে। ওরা কি বাধা দেয়নি তো? না না, ওখানে চলে আসলাম। আসার পরে গেটে যে ওদের একটা নিজস্ব বাহিনী আছে, প্রশাসনের মতোই, ওরা নিজেরা এটা গঠন করে, আচ্ছা, ওখানেই ট্রেনিং করায় সব পাহারাদার। তো ওদের একজনকে এসে বললাম যে এখানে একটু ওয়াইফাই দেওয়া যাবে কিনা আমাদের। তো একজন যে গেটে ছিল সে বললো যে হ্যাঁ দেওয়া যাবে। তা আমাদের লাইনটা দিল। দেওয়ার পরে আমরা সরাসরি ওই দেশের যে দালালটা ছিল তার সাথে যোগাযোগ করি যে আপনারা কোথায় দিলেন, কী কাজে দিলেন, এখান থেকে বের করার ব্যবস্থা করেন। তো বলতেছে যে ঠিক আছে, দুই একদিন থাকেন, আমরা বের করার ব্যবস্থা করছি। আচ্ছা, 2-1 দিন করতে করতে এরকম শুধু আমরা স্ক্রিপ্ট, আমরা তো কথা হচ্ছে আমরা শুধু স্ক্রিপ্টটা 2 দিন স্ক্রিপ্টটা পার করি, যে আমাদের স্ক্রিপ্টটা মুখস্থ করতে একটু সময় লাগবে, আমরা একটু পার করি 2 দিন। তা ওরা তো এটা মানতে নারাজ। ওরা বলতেছে এখানে আসছি স্ক্রিপ্ট সর্বোচ্চ 1 দিন লাগে, তারপরের দিন কলিংয়ে কাজ করতেই হবে। তা আমি বললাম যে ভাই আমার তো হিন্দি অত বেশি ভালো না, তা আমাকে একটু সুযোগ দেন, স্ক্রিপ্টটা একটু ভালো করে মুখস্থ করি, কারণ কথা বলতে না পারলে তো আপনার কাজ হবে না। যাক, এরকম 2 দিন পার করলাম। পার করার পরে বলতেছে যে তোরা কি কাজ করবি কি করবি না, পাকিস্তানি বলতেছে। চাইনিজ ওদের প্রেশার দিচ্ছে যে ওরা এখন পর্যন্ত কলিং করতেছে না, শুধু স্ক্রিপ্টেই পড়ে আছে। তো ওরা বললো যে কাজ করবি কি করবি না। তখন আমরা 2 জনই বলে উঠলাম যে আমরা এই কাজ করব না, এই কাজ আমাদের দ্বারা হবে না। আচ্ছা, এই কথা বলার পরে বললো যে তাহলে একটা কাজ কর, মোবাইল 2টা নিয়ে যা 2 জনেই, তোর যে লোক আছে তাদের ফোন দা বল, আমাদের খরচ হয়েছে পার পার্সন $3200, তোদের কেনা হয়েছে, মানে আমাদের $3200 বিক্রি করেছে, পার পার্সন $3200। তো এই টাকাটা দিয়ে তোরা চলে যাবি। তা আমাদের তো তখন কথা ছিল যে আমাদের এত টাকা দিয়ে কেন বিক্রি করলো, আমাদের তো বিক্রি করার কথা না। তা আমরা আবার আসলাম, মোবাইল নিয়ে আসলাম, আবার গেটের কাছে চলে আসছি এই 6 তলা বিল্ডিং থেকে। এসে দালালকে ফোন দিলাম, দালাল ফোন ধরে না। বললাম যে ভাই আপনি বিক্রি করলেন, 2-1 কথা হলো মাঝখানে, বললাম যে ভাই আপনি বিক্রি করলেন, কেন বিক্রি করলেন, আমাদের এখান থেকে বের করেন। শুধু বলতেছে ঠিক আছে কালকে বের করে নেওয়ার ব্যবস্থা করতেছি। এই কথা বলতে বলতে 2 দিন যখন পার হয়ে গেল, 3য় দিন মেবি শুক্রবার ছিল, আমরা নামাজ পড়লাম। নামাজ পড়ার পরে দুপুরে আবার পাকিস্তানি আমাদের বলল তোরা তো থাকবি না, তোর দালালের সাথে কথা বল। আমাদের বাহিনী পাঠিয়ে দিল। পাঠিয়ে দেওয়ার পরে ওর বাহিনীগুলো পাঠিয়ে দিছে। পাঠিয়ে দেওয়ার পর ওর বাহিনী 5 মিনিটের মধ্যে, আমরা নিচে নামতে ওর বাহিনী পাঠিয়ে দিছে। পাঠিয়ে দেওয়ার পরে আমাদের আবার ডেকে নিয়ে গেছে 3 তলায়। পরে ওরা বলতেছে তোরা কাজ করবি কি করবি না। তা আমি বললাম যে না, আমরা কাজ করব না, আমরা কথা বলতেছি, আপনাদের টাকা পয়সা দিয়ে দিবে। এই কথা বলার সাথে সাথে আমাদের 2 জনকে হ্যান্ডকাপ পরায় ফেলছে। হ্যান্ডকাপ পরানোর পরে ওদের একটা ডার্ক রুম আছে, টর্চার সেল, ওই টর্চার সেলে আমাদের নিয়ে নেওয়ার পরে
ওই দিন কিছু বললো না, রাতে শুধু একবেলা খাবার দিল। তো আমরা তো মানে হতবাক হয়ে গেছি যে কি হচ্ছেটা কি, আমাদের সাথে তো এরকম হওয়ার কথা না। আমাদের মোবাইল টোবাইল যা ছিল মানে সাথে যা ছিল সবই নিয়ে নিল, আমার চশমাটাও নিয়ে নিয়েছিল। তো ওরা চশমাটা অনেকক্ষণ পরীক্ষা নিরীক্ষা করার পর এখানে ক্যামেরা ট্যামেরা আছে কিনা এগুলো পরীক্ষা করার পরে ওরা আমার আবার এটা ব্যাক করে দেয়। তো পরের দিন আমাদের সন্ধ্যার দিকে আমাদের বিক্রি করে দিবে আরেক জায়গায়, এক কোম্পানি আরেক কোম্পানির কাছে বিক্রি করে দিবে। আমাদের বললো যে তাদের ইন্টারভিউ আছে, আয়। আমাদের দুজনকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে প্রায় 1-1.5 ঘন্টা বসা রাখা হলো। বসা রাখার পরে ইন্টারভিউ দিলাম, দুজনেই দিলাম। কিন্তু ওই কোম্পানিটার লোক দরকার একজন, দুজন নিবে না। তা আমার সাথে যে ছিল হয়তো বা ও সিলেক্ট হয়ে গেছে, ওই দিন রাতেই ওকে নিয়ে নিল। ওইখানে ওর সামনে আমাকে মারা হলো, যে মানে আপনাকে শারীরিক আমাকে শারীরিকভাবে মারলো, বললো যে তুই বিক্রি হস না কেন, মানে যতটুকু আমি তাদের কথায় বুঝতে পারলাম, তোকে কেন নিল না। তো ওকে ওই রাতেই ট্রান্সফার করে দিল। অর্থাৎ যাদের কাছে বিক্রি করছে আপনার ধারণা কি তারাও হচ্ছে এই স্ক্যামের? হ্যাঁ, তারাও স্ক্যাম। এখানে আসলে কি একজন আরেকজনের সাথে চেহারা দেখা দেখি নেই, ভিডিও কলে কথা হচ্ছে, আপনি আমার চেহারা দেখবেন না, আমি আপনার চেহারা দেখব না, কিন্তু ভিডিও কলে কথা হচ্ছে। তারাই কথা বলছে, কোম্পানি কথা বলছে, কিন্তু কোম্পানির লোক দেখতে পারে না। ও আচ্ছা, আপনি দেখতে পারবেন না। আমার সাথেও যখন কথা হয়, আমি তো প্রায় 17 দিন বন্দি জীবন কাটালাম। এর মধ্যে 3 দিন আমাকে টর্চার করেছে, ইলেকট্রিক শক দেওয়া হয়েছিল, আমাকে মারছে, থাপড়াইছে, ঘুষাইছে, লাঠি দিয়ে মারছে। তো শারীরিকভাবে দুর্বল হয়ে গেছিলাম। একবেলা করে একটা করে রুটি দিত আর 1 বোতল 200 ml একটা পানি দিত, সারাদিন ওইটাই করতো। আর হ্যান্ডকাপ পরায় রাখতো বেডের সাথে। আর রুমটা ছিল অন্ধকার, এই দিনের বেলা একটু মোটামুটি আলো পাওয়া যেত, যখন সন্ধ্যা হয়ে যেত তখন লাইটের সুইচগুলো অফ করে দিত, অন্ধকার রুমে থাকতে হতো, যেটা ওরা বলে ডার্ক রুম। তো 3 দিন পরে আমাকে আর কোনো টর্চার করেনি, 3 দিনই আমাকে টর্চার করেছে। ইলেকট্রিক শর্ট দিয়েছে 2 দিন। আচ্ছা, ইলেকট্রিক শর্ট 2 দিন দিয়েছে। তো প্রায় 20টার মতো, এই 17 দিনে প্রায় 20টার মতো আমি ইন্টারভিউ দিলাম। আমাকে চ্যাটিং প্ল্যাটফর্ম থেকে করা হলো। তো লাস্ট যেদিন আমি বের হব তার আগে একটা কথা বলি, এটা মিস করে গেছি। আমাকে 2 দিন আপনার থাইল্যান্ড বর্ডার পার করেছে, ও বিক্রি করে দিয়েছিল 2 দিন থাইল্যান্ড বর্ডার। তো ওদের বর্ডার পার হতে একটা কোড লাগে, খুব সম্ভবত ওই দেশের কেউ আছে যারা কোডটা এদের কাছে পাঠায়। ওটা দেখানোর পরে, মোবাইলে দেখানোর পরে তাদের ভাষা তো আসলে বোঝা খুব মুশকিল, তারা গাড়িটা ছেড়ে দেয়, গাড়িতে করেই, ওদের গাড়িতে করেই নিয়ে যেত। তো দেখতাম পাহাড়ের উপরে, মানে খুব কাঁচা রাস্তা, পাহাড়ের দিকে নিয়ে যাচ্ছে, চারপাশে খুব জঙ্গল, ঘন জঙ্গল। তো ওখানে যদি কাউকে মেরে ফেলে বা ওখানে রেখে আসে, ওখান থেকে বেরোয়া মুশকিল, এমন একটা ভয়ানক অবস্থা। আমার সাথে 2 জন 2 পাশে বসে থাকতো, আর যে আপনার সিকিউরিটির হেড ছিল ও গাড়ি চালাচ্ছিল। আমার তো ভয়ে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, হাত পা কাঁপতেছিল, আমি কান্না করতেছিলাম। তো ওরা আবার কান্না দেখতে পারে না। আপনাকে আবার ওখান থেকে নিয়ে আসলো? হ্যাঁ, এটাও একটা ঘটনা আছে। ওখানে আমাকে সংক্ষেপে যদি বলেন। হ্যাঁ, সংক্ষেপে বলছি। ওখানে আমাকে নিয়ে যাওয়ার পরে তারা কথা বললো যে চ্যাটিং ডিপার্টমেন্টে রাখেন। তো ওইখানে আমি 1 ঘন্টার মতো ছিলাম। 1 ঘন্টা আমাকে কম্পিউটার চালানো দিল, আমাকে বললো যে তুমি আমেরিকা সম্পর্কে কী জানো। আমি বললাম আমেরিকা সম্পর্কে আমি কিছুই জানি না, আমি শুধু জানি আমেরিকার প্রেসিডেন্টের নাম জানি, এছাড়া আর কিছুই জানি না। তো আমাকে 1 ঘন্টা কম্পিউটার চালানো, আমার বললো যে তুমি সোশ্যাল মিডিয়া কী চালাও, এগুলো আমাদের দাও। আমি বললাম আমি সোশ্যাল মিডিয়া কোনোটাই চালাই না, আর আপনি লগ ইন করতে পারবেন না, আমার বাংলাদেশ সিম রেখে আসছি, লগ ইন করতে হলে সিমের লাগবে, কোড লাগবে। 1 ঘন্টা পরে তাদের গাড়িতে করে আমাকে আবার সেই পুরানো কোম্পানিতে রেখে আসে। অর্থাৎ যেখানে নেওয়া গেল নর্মালি, তাই তো মনে হচ্ছে যেখানে নেওয়া হলো তারা মনে করছে সে আসলে উপযোগী না, বা ওই চ্যাটিং ডিপার্টমেন্টে মানে তাকে দিয়ে কাজ করে উপযোগী না, সেক্ষেত্রে তাকে আবার পুনরায় ওই কোম্পানির কাছেই হ্যাঁ, কোম্পানির কাছে ফেরত দিল। আচ্ছা, তারপরে কি কাজ করছেন সেটা আমরা জানবো। আমি নয়ন ভাইয়ের কাছে জানতে চাচ্ছি, পুরো ঘটনাই তো জানলেন নিশ্চয়ই, একটা এজেন্সির নাম তিনি বলেছেন, নুরতাজ ওভারসিজ এজেন্সি। এরকম নিশ্চয়ই আরও অনেক এজেন্সি আছে, আরও অনেক লোক জড়িত আছে এর সাথে জড়িত, এবং যারাই মূলত বিএমইটি থেকে যে কোনো উপায় হোক
ক্লিয়ারেন্স নিয়ে যাচ্ছে এবং আপনি বলেন 14,000 লোক আছে 2025 সালে কম্বোডিয়াতে, এর পাশাপাশি লাওস, ভিয়েতনাম, মিয়ানমার এই সমস্ত দেশেও যাচ্ছে। তো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, সরকারের কথাই বলবো, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তারা কি দেখছে না এটা যে এই সমস্ত দেশে কি এরকম স্ক্যামের শিকার হচ্ছে, প্রতারণার শিকার হচ্ছে? দেখেন, আমরা দীর্ঘ সময় কাজ করতে গিয়ে এখন পর্যন্ত দেখেছি যে প্রবাসী মন্ত্রণালয়ের আসলে কর্মী পাঠানোর পরে যে নজরদারিটা দরকার, সেই নজরদারিটা নাই। আপনি দেখেন এখন আমাদের মন্ত্রণালয় কিন্তু ঝুঁকিপূর্ণ দেশগুলোনে শ্রমিক পাঠানোর জন্য মানে বেশি মানে তৎপর দেখা যাচ্ছে। কারণটা কি? সেটা জানি না। এখন কি আমার মন্ত্রণালয় কি এই মানে উদ্দেশ্যে পাঠাচ্ছে যে মানে কোয়ান্টিটি কত বেশি পাঠানো যায় সেটা যে দেশই যাক, এটা আমার দেখার বিষয় না। আপনি দেখেন যে কম্বোডিয়ায় 2024 তো 25-এ বললাম, লাওসে গেছে প্রায় 4,500, ভিয়েতনামে গেছে প্রায় 1200 জন, এবং এই বছরের এই জানুয়ারিতে, শুধুমাত্র জানুয়ারিতে কম্বোডিয়ায় গিয়েছে হচ্ছে 2100+, এবং লাওসে গেছে প্রায় 700। তো এই যে লাওসের ঘটনা কিন্তু আমরা জানি, লাওস, কম্বোডিয়া এই দেশগুলো নিয়ে কিন্তু আমাদের দূতাবাস এবং কনসুলেট নাই। তাহলে ওর মতো যে কাজগুলো আছে, আপনি এজেন্সির যে বিষয়গুলো বললেন, এখন দেখেন বিএমইটিতে ওয়ান স্টপ সার্ভিস করেছে, ওয়ান স্টপ সার্ভিসের নামে দেখা যাচ্ছে যে এজেন্সিগুলোকে বাঁচাতে কি এই প্রক্রিয়া না, এটা একটা নতুন ফাঁদ তৈরি করেছে। ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে এই লাওস, কম্বোডিয়া, গতকালকে মানে আমার এলাকার একটা ছেলেকে আপনার লাওসে পাঠাবে, তাকেও এই কম্পিউটার কাজ বলেছে। কম্পিউটার কাজ মানে তো আমি বুঝতে পারছি যে এখানে হয়তো স্ক্যামিংয়ে তাকে দেওয়া হবে। তো আমি যখন এজেন্সি, ট্রাভেল এজেন্সির সাথে কথা বললাম তাকে কীভাবে পাঠাচ্ছেন, তাকে জনশক্তি ব্যুরো ছাড়পত্র তো দেবেন, তো বলো যে হ্যাঁ আমরা ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে দেব। ওয়ান স্টপ সার্ভিসটা কি? ওয়ান স্টপ সার্ভিসে হচ্ছে একজন কর্মী, মানে নিয়মটা হচ্ছে কর্মী ওখানে আন্ডারটেকেন দেবে যে এই ভিসা সংগ্রহ, চাকুরি নিশ্চিত, বা কোনো দুর্ঘটনা হলে আমি যদি মানে কোনো কারণে ফেরত আসে এর দায় দায়িত্ব সব আমার। এখন দেখেন হৃদয়ের মতো ছেলেগুলো তো আসলে তো কম্বোডিয়াতে কেউ ভিসা নিয়ে আসে নাই, নিয়ে আসে কিন্তু এজেন্সিগুলো কৌশলে কোনো একটা সিস্টেমের মাধ্যমে যেগুলো হচ্ছে তাদেরকে আপনার হচ্ছে ওয়ান স্টপ সার্ভিসে দিয়ে পাঠাচ্ছে, যেখানে আপনি বিএমটির সার্ভারে ঢোকার পরে ওনার কাগজপত্র পর্যালোচনা করলে কোনো রিক্রুটিং এজেন্সি পাবেন না, কিন্তু ঠিকই কিন্তু সে নুরতাজের মাধ্যমে গেছে, এরকম এজেন্সি যাচ্ছে। তো এই যে আপনি যখন ওর পাসপোর্ট কাগজপত্র পর্যালোচনা করবেন তখন কিন্তু একবার দেখাবে যে হ্যাঁ কেউ নাই, এখন আপনি ধরবেন কাকে, ডকুমেন্ট তো নাই। তো এইটা জানার পরে বিএমইটির তো আমরা যখন মানে আমরা নিজেরাই যখন শ্রমিকদের সাথে কথা বলি, দেখি যে একজন কর্মী লাওস থেকে সে নিজ উদ্যোগে ভিসা আনবে, এটা কতজনের সক্ষমতা আছে। তো এটা নিয়ম হচ্ছে যে বিএমইটিতে গিয়ে সশরীরে হাজির হয়ে, তো যখন ফাইলটা গেল তখন তোকে দেখলি তো বুঝতে পারবে তোমার আসলে কে পাঠিয়েছে, এখানে জবাব দিতে তখনই ধরাটা আসলে তখন সে তো বলবে আমরা এই নাম, হ্যাঁ তখনই তো উনি বলবে যে আমি তো এই অফিস পাঠিয়েছে। তাহলে কিভাবে এই ঝুঁকিপূর্ণ দেশগুলানে যেখানে স্ক্যামিংটা বাড়ছে সেই দেশগুলানে কিভাবে আপনার এই ওয়ান স্টপের মাধ্যমে মানুষ যাচ্ছে, এবং আগামীতে যে এইটা হচ্ছে, এবং প্রত্যেকটা কিন্তু এই স্ক্যাম সেন্টারগুলো কিন্তু এক একটা দেশের বর্ডার এরিয়ায়, যাতে এদিক থেকে প্রশাসন মানে কোনো উদ্যোগ নিলে ওই বর্ডারে চলে যায়, এই ধরনের কথা। আমরা একদম আমরা শেষ দিকে চলে আসছি, আপনার একদম 30 সেকেন্ডে বলবেন আপনি ফিরলেন কিভাবে, একদম সংক্ষেপে। আমার সাথে যখন 17 দিনে কন্ট্যাক্ট বন্ধ হয়ে গেল আমার ফ্যামিলির, তো আমি ওই দেশে যাওয়ার পরে আমার যে লোকেশনটা ছিল এই লোকেশনটা আমি শেয়ার করে রেখেছিলাম আমার ওয়াইফের কাছে, আমার ফ্যামিলির কাছে। তো আমার ছোট ভাই কম্বোডিয়াতে প্রবাসী একটা গ্রুপ আছে বাংলাদেশি, তাদের সাথে যোগাযোগ করার পরে বলতেছে আমার ভাইকে আজকে 17 দিন ধরে পাচ্ছি না, আপনারা একটু দেখেন। সে লাস্ট লোকেশন আমাকে এটা দিয়েছে। তো তারা যেভাবেই হোক আমাকে এই লোকেশন থেকে ট্রেস করে তখন কোম্পানির সাথে হয়তো বা যেভাবে হোক চুক্তি করে আমাকে প্রায় $3300 খরচ করে আমাকে ছাড়িয়ে আনা হয়। $3300 তাদেরকে দিতে, কোম্পানিকে দিতে হয়েছে, তারপর আপনি ফেরত আসেন? হ্যাঁ আমি ফেরত আসি। আচ্ছা, আমরা বুঝলাম যে আসলে স্ক্যামিংটা কি এবং কিভাবে আপনাকে দিয়েছে, এটা মুক্তিপণ দেওয়া হয়েছিল। ধন্যবাদ শফিকুল ইসলাম হৃদয় এবং আলামিন নয়ন, ধন্যবাদ আপনাকে। আজকে আপনার একদম মানে আমরা এই অনুষ্ঠানের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি যে আপনি এরকম একটা ফাঁদে পড়েছিলেন। প্রিয় দর্শক, আমাদের যিনি অতিথি ছিলেন শফিকুল ইসলাম হৃদয়, তিনি একজন ভুক্তভোগী, কম্বোডিয়াতে গিয়েছিলেন কাজের জন্য। তাকে পাঠানো হয়েছিল একটা এজেন্সি, নুরতাজ এজেন্সি, তারা পাঠিয়েছিল, কিন্তু ওখানে যাওয়ার পরে তাকে আসলে দালালের মাধ্যমে বিক্রি করে দেওয়া হয় একটা স্ক্যামিং সেন্টারে। সেই স্ক্যামিং সেন্টার যারা বিভিন্ন দেশে অনলাইনে প্রতারণা করে সেই কাজে তাকে
বন্দি করে বাধ্য করা হয়েছিল। তারপর তিনি ৩৩০০ টাকা দিয়ে মুক্তিপণ দিয়ে ফেরত, $৩৩০০ মুক্তিপণ দিয়ে ফেরত আসলেন। এই ছিল মোটামুটি আজকের পর্বের কাহিনী। তা আমরা আশা করব যারা কম্বোডিয়া, ভিয়েতনাম, লাওস এই সমস্ত দেশে যাবেন তারা সকল কিছু বিচার বিবেচনা করে তারপরেই যাবেন, কারণ ওই সমস্ত দেশে কিন্তু কাজের খুব যে বেশি ফ্লো আছে তা কিন্তু না, সেটা বিচার বিবেচনা করে যাবেন সেই প্রত্যাশা এবং আশা রেখে আজকে আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।